এই যে সারাদিন আমরা ঘুরছি, কেমন লাগছে? দারুণ 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 লাগছে। পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর বর্ধমান। দামোদর নদের তীরে অবস্থিত এই শহর যেমন সমৃদ্ধ তার সাংস্কৃতিক ঐতিহ্যে, তেমনি এখানে আছে প্রাচীন সব মন্দির। প্রাচীন এই শহরে বহু দর্শনীয় স্থান আছে যা অতি সহজে মাত্র একদিনেই ঘুরে নেওয়া যায়। আর ঘুরতে ঘুরতে জেনে নিই এখানে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নূরজাহানের গল্প, রাজপরিবারের কাহিনী, সীতাভোগ মিহিদানা, আর তার সঙ্গে করচা ও শ্যামাসঙ্গীত। হাওড়া এবং শিয়ালদহ থেকে বর্ধমান আসার প্রচুর ট্রেন পাবেন। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে কোথায় আমরা এসেছি। আমরা এসেছি বর্ধমানে। আজকে সারাদিনে বর্ধমানে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো আপনাদের, আমরাও দেখবো, আপনারাও দেখবেন। আর এই যে বর্ধমান রেল স্টেশন 1855 খ্রিস্টাব্দে এটা তৈরি। আর এই যে ঝুল বারান্দা, এটা সেই ব্রিটিশ আমলের ঝুল বারান্দা। আর ভারতের যে প্রাচীনতম যে রেল স্টেশন যেগুলো, তার মধ্যে অন্যতম এই বর্ধমান রেল স্টেশন। এই যে বর্ধমান রেল স্টেশন, এর বাইরেই হচ্ছে টোটো স্ট্যান্ড। আমরা সারাদিনের জন্য একটা টোটো রিজার্ভ করে নিলাম। বেরিয়ে পড়লাম টোটো করে। প্রথমে যাবো 108 শিব মন্দির দেখতে। আমরা প্রথমে চলে এলাম নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে 108 শিব মন্দির। যারা বাসে আসবেন তারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন। এখানে মন্দিরে প্রবেশ মূল্য 2 টাকা পার হেড এবং মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হয়। জুতো রাখার মূল্য 1 টাকা করে। মন্দিরের ভেতরে আছে নন্দী পার্ক, যেখানে মহাদেবের দুপাশে আছে একটি সাদা এবং একটি কালো নন্দী মূর্তি। মহাদেবের সামনে আছে একটি বড় নন্দী মূর্তি। 1788 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজ তিলকচাঁদের পত্নী বিষ্ণুকুমারী দেবী এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 108 শিব মন্দির, এটা অনুপ্রেরণা হচ্ছে জপমালার 108টি রুদ্রাক্ষ। আমরা যে পশ্চিমের দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে সাউথ ওয়েস্টে আছে 18টা মন্দির আর নর্থ ওয়েস্টে আছে 18টা মন্দির। ঠিক তার মিরার ইমেজ উল্টো দিকে 18, 18, 36, মানে টোটাল হচ্ছে 72। আর উত্তরে আছে 14টা, দক্ষিণে আছে 14টা, 28টা, মোট 100টা। আর দুটো দরজার দুপাশে দুটো মন্দির, মানে 2, 2, 4, 104, আর 4 কোণে 4টে মন্দির, টোটাল 108টা মন্দির। আসলে কিন্তু যখন বিষ্ণুকুমারী দেবী এখানে প্রতিষ্ঠা করেন 109টা মন্দির ছিল। 109 নম্বর মন্দিরটা দেখাচ্ছি। পূর্ব দিকে যে দরজা রয়েছে, এই দরজার বাইরেই হচ্ছে মেলার মাঠ। আর মেলার মাঠের ওই কোণে ওই একলা একটা মন্দির আছে, ওটা হচ্ছে 109 নম্বর মন্দির। মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের ভেতরে আছে 2টি পুকুর। দক্ষিণে মন্দির, উত্তর পশ্চিমে মন্দির, উত্তরে মন্দির এবং দক্ষিণ পশ্চিমে মন্দিরের দরজা রূপোর প্লেট দিয়ে মোড়া, কিন্তু দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বের মন্দিরের দরজা রূপোর প্লেটের নয়। এখানে সমস্ত মন্দিরগুলি আটচালা, কিন্তু 4 কোণের মন্দিরগুলি চূড়া অক্টাগোনাল। গেটের সামনের মন্দিরগুলি অন্যান্য মন্দিরগুলির তুলনায় সামান্য বড়। এখানে প্রত্যেকটি মন্দিরের ভেতরে কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ বিরাজমান। আমাদের পশ্চিমবাংলায় যে 108 শিব মন্দির আছে 2 জায়গায়, দুটোই কিন্তু বর্ধমান জেলায়, একটি কাল্লায় আর একটি এই বর্ধমান শহরে। তবে দুটোর মধ্যে চারিত্রিক কিছু ডিফারেন্স আছে। কাল্লারটা হচ্ছে দুটো বৃত্তের মধ্যে, বাইরের বৃত্তে 74টা, ভেতরের বৃত্তে 34টা, 108টা। কিন্তু এখানে সমস্ত মন্দিরগুলো সাজানো কিন্তু একটা আয়তক্ষেত্রে। এখানে কিন্তু 108টা ঘন্টাও আছে। মন্দির চত্বরের বাইরেই আছে একটা সুভিনির শপ এবং একটি ক্যাফেটেরিয়া।
সেখানে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। মন্দির চত্বরে বাইরে আছে গাড়ি রাখার স্ট্যান্ড, সে জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো। নবাবহাট থেকে সামান্য দূরেই আছে বর্ধমান রাজবাড়ি। 1657 সালে লাহোর থেকে ক্ষত্রিয় সঙ্গম রায় এই অঞ্চলে বৈকুণ্ঠপুরে জমিদারি প্রতিষ্ঠা করেন। সঙ্গম রায়ের উত্তরপুরুষেরা তৈরি করেন বর্ধমানের বিখ্যাত রাজপরিবার। 1960 সালে বর্ধমান রাজবাড়িতেই প্রতিষ্ঠিত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশাল এই ভবনটিতে ইউরোপীয় স্থাপত্যের ছাপ স্পষ্ট। বর্ধমানে বেড়াতে এলে রাজবাড়ি চত্বরের সামনে আছে রাজবাড়ির মধ্যেই সোনার কালীবাড়ি, সেটা কিন্তু অবশ্যই দেখে যাবেন। শিব মন্দিরও আছে এখানে, কালী মন্দির আর শিব মন্দির সামনাসামনি। এখানেই আছে গোলাপবাগ, বর্তমানে এটিও বিশ্ববিদ্যালয়ের অংশ। এখানে গ্রীষ্মকালে মহারাজারা আসতেন বিশ্রাম নিতে। হাওয়া মহলটি এই কারণেই তৈরি করা হয়েছিল। তবে মহারাজ তেজচাঁদ প্রতিষ্ঠিত গোলাপবাগের বাগানটির জৌলুস আজ আর নেই। গোলাপবাগের পাশেই আছে বেশ কয়েকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যার মধ্যে অন্যতম বর্ধমান জুলজিক্যাল পার্ক, যেটি বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। চলে এলাম বর্ধমান জুলজিক্যাল পার্কে। সোজা কথায় চিড়িয়াখানা। হ্যাঁ, এটা আগে ডিয়ার পার্ক ছিল। এর এন্ট্রি ফিস হচ্ছে বড়দের জন্য হচ্ছে 25 টাকা পার হেড, আর যেহেতু আমরা ভিডিও করছি, ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা লেগেছে। এই যে সারাদিন আমরা ঘুরছি, কেমন লাগছে? দারুণ 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 লাগছে। হ্যাঁ, জায়গাটা ভারী সুন্দর, খুব সুন্দর লাগলো। ভালোই লাগছে। বেশ ভালোই লাগছে। মানে বর্ধমান এলে এখানে অবশ্যই ঘুরে যাবে। আর সবচেয়ে বড় কথা, নিরিবিলি, অত লোকজন এত বেশি নেই। জু লাগোয়াই হচ্ছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। ইচ্ছে করলে এখানে একটা শো দেখে নিতে পারেন। এর থেকে সামান্য দূরেই আছে বর্ধমান সায়েন্স সেন্টার, যার প্রবেশ মূল্য সাধারণের জন্য 30 টাকা পার হেড। সায়েন্স সেন্টারের ভেতরে 3D শো এবং বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা আছে। এখানে কাছেই আছে কৃষ্ণসায়র, যার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। প্রায় 33 একর জায়গা জুড়ে এই কৃষ্ণসায়র। রাজা এখানে এরকম 4টে সায়র খনন করেছিলেন। কৃষ্ণসায়র, শ্যামসায়র, কোমরসায়র আর রানীসায়র। তো যাই হোক, এইখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার হেড। জায়গাটা ভারী সুন্দর, বলো। আর এখানকার যে অধিষ্ঠাত্রী দেবী, তার যে সর্বমঙ্গলা দেবী, তার যে ঘটে জল ভরা হয় এই কৃষ্ণসায়রের জলে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম নবাবী শাসনের এক স্মৃতিসৌধের সামনে। পীর বাহারাম। এখানে আছে শের আফগান আর তার প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দিনের সমাধি। এখানেই আছে দুই প্রতিদ্বন্দ্বী শের আফগান এবং তার ঘাতক কুতুবউদ্দিনের সমাধি। মানে দুই প্রতিদ্বন্দ্বী চিরনিদ্রায় শায়িত আছেন। দিল্লির সম্রাট জাহাঙ্গীর তার বৈমাত্র ভাই কুতুবউদ্দিনকে দায়িত্ব দিয়েছিলেন বাংলার সুবেদারির এবং শের আফগানকে দমন করতে। শের আফগান ছিলেন পার্সিয়ান এবং তিনি সম্রাট আকবরের খুব প্রিয় পাত্র ছিলেন। শের আফগানের স্ত্রী ছিলেন মেহেরুন্নিসা। পারস্পরিক আক্রমণে দুজনেরই মৃত্যু হয়।
তারপর মেহেরুন্নিসাকে বিবাহ করেন জাহাঙ্গীর এবং তিনিই হচ্ছেন ভারত সম্রাজ্ঞী নূরজাহান। পীর বাহারামের সমাধি। কার্জন গেটের নামকরণ হয় 1904 সালে, যখন লর্ড কার্জন এখানে আসেন, কিন্তু গেটটি তৈরি হয় তার আগেই। 1902 সালে মহারাজ বিজয়চাঁদ মহাতাপের রাজ্যাভিষেক উপলক্ষে 8টি গোলাকৃতি থাম দিয়ে এই গেটটি তৈরি হয় এবং এর শীর্ষে আছে 3টি নারী মূর্তি। গেটটির ওপরে নক্ষত্রের জন্য একে বলা হতো দি স্টার্স অফ ইন্ডিয়া। বর্তমানে এই তোরণটির নাম বিজয় তোরণ। চলে এলাম কার্জন গেটের ঠিক পাশেই রামপ্রসাদের লস্যি খেতে। এখানকার স্পেশাল লস্যি ভাঁড়ে করে দেওয়া হয় এবং চামচ করে খেতে হয়। কাজু কিশমিশ খোয়া ক্ষীর দেওয়া অপূর্ব সেই লস্যি। রামপ্রসাদের লস্যি নিলাম, স্পেশাল লস্যি। লস্যি দিয়ে চামচে দিয়ে খেতে হয় প্রথম দেখছি। অপূর্ব খেতে, কাজু কিশমিশ রয়েছে, দারুণ খেতে, দারুণ। বর্ধমান শহরে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রতিষ্ঠা করেন মহারাজ কীর্তিচাঁদ 1702 সালে। তারপরে 19 শতকের মাঝামাঝি মহারাজা মহাতাব চাঁদ এই মন্দির সম্পূর্ণ করেন। কথিত আছে পুষ্করিণীর জলে মাছ ধরার সময় এক জেলে বউ এই শিলামূর্তিটি পান। এটি তারা শামুকগুলি খোলা ছাড়ানোর জন্য ব্যবহার করতেন। পরবর্তীকালে বর্ধমান রাজ কীর্তিচাঁদ কোষ্ঠী পাথরের মূর্তিটি নবরত্ন মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই সর্বমঙ্গলা মন্দির ঘিরে চারপাশে বেশ কয়েকটি মন্দির আছে। মন্দিরে প্রবেশের পথে আছে বহু পূজা সামগ্রীর দোকান। বর্ধমান শহরে শুধু শিবের উপাসনাই নয়, এখানে শক্তি সাধনাও হতো। আমরা এখন এসেছি কমলাকান্তের কালীবাড়িতে। সাধক কমলাকান্ত, যার আগমনী গান ও শ্যামাসঙ্গীত আজও সমান জনপ্রিয়। কথিত আছে বর্ধমান রাজাকে অমাবস্যার রাতে চাঁদ দেখিয়েছিলেন তিনি। এখানে দেবী মূর্তির পাদদেশের তলাতে আছে সাধক কমলাকান্তের সমাধি। প্রতিটি শক্তিপীঠে একজন করে ভৈরব থাকেন। ইনি হচ্ছেন এখানকার ভৈরব। এই কমলাকান্ত কালীবাড়িতে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। এরপর চলে আসুন কাঞ্চননগর। অতীতে এখানে ছুরি কাঁচি বিখ্যাত ছিল। আমরা এসেছি কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দির দর্শনে। এখানে মাতার রূপটা একটু অন্যরকম, আমি পরে সমস্ত কিছু দেখাবো এবং বলবো। এখানে ধোপারা কাপড় কাচার জন্য যে পাথর ব্যবহার করত, স্বপ্নাদেশ পেয়ে সেই পাথর বর্ধমানে মহারাজ উদ্ধার করে কাঞ্চননগরে নবরত্ন মন্দিরে প্রতিষ্ঠা করেন। মূর্তিটির গঠনশৈলী দেখে আপনি অবাক হয়ে যাবেন। কঙ্কালেশ্বরী কালীমায়ের মূর্তিটি এখানে কঙ্কালসার। মানবদেহের প্রতিটি শিরা উপশিরা অবধি স্পষ্ট এই মূর্তিটিতে। মন্দিরে প্রতিদিন ভোগ বিতরণ করা হয়। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি এখানকার ভোগ প্রসাদ পাবেন। কঙ্কালেশ্বরী মাতার মন্দির দেখে আমরা চলে এলাম ঠিক তার পাশেই কর্চা কবি গোবিন্দ দাসের জন্মভিটাতে। আজকে তার 558তম জন্মদিবস। তার কর্চা বৈষ্ণব সাহিত্যের এক অমূল্য সম্পদ। আমরা এবার এসেছি বর্ধমানেশ্বর শিব মন্দির দর্শনে। 1972 সালে খনন কার্যের সময় এই সুবিশাল শিবলিঙ্গটি পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই শিবলিঙ্গটি খ্রিস্টীয় দ্বাদশ শতকে। বর্ধমানেশ্বর নামে পূজিত হলেও স্থানীয়রা এর সুবিশাল আকৃতির জন্য ভালোবেসে ডাকেন মোটা শিব। এখানে 25শে শ্রাবণ বিরাট উৎসব হয়।
বর্ধমানে মুঘল স্থাপত্যের আরও এক নিদর্শন হল খাজা আনোয়ার শাহের মকবরা। বর্তমানে সৌধটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। এটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে প্রবেশ ও ফটোগ্রাফিতে বিধিনিষেধ আছে। বর্ধমান বেড়াতে আসবো আর তার সাথে মিষ্টির কথা থাকবে না তা কি হয়? বর্ধমান রাজপরিবারের মিষ্টির কারিগর ভৈরবচন্দ্র নাথ তৈরি করেন দুটি নতুন মিষ্টি, সীতাভোগ ও মিহিদানা। বর্ধমানের সেরা কয়েকটি মিষ্টির দোকানের অন্যতম সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার এবং গণেশ সুইটস। বর্ধমানে এসছি আর মিষ্টি খাবো না, চলে এসছি এখানকার প্রসিদ্ধ দোকান গণেশ সুইটসে। গণেশ সুইটসে সীতাভোগ নিয়েছি। এইটা হচ্ছে মানে সব থেকে ভালো এখানকার যে কোয়ালিটি, 600 টাকা কিলো সেই সীতাভোগ। খেয়ে দেখি। অসাধারণ, একটা ঘিয়ের সুন্দর গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। সারাদিনে আমাদের রিজার্ভ টোটো ভাড়া পড়েছিল 1000 টাকা। এইভাবে অল্প খরচে ঘুরে নিন বাড়ির খুব কাছাকাছি বর্ধমান শহরকে, ভালোই লাগবে। এখানেই শেষ হলো আমাদের আজকের প্রতিবেদন।